হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলছি নিকিতা রয় বলে মুভিটাকে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, যেটার মধ্যে আমরা মিস্ট্রি, থ্রিলার আর হরর সিন দেখতে পাবো। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভিটা এক্সপ্লেন করে নিই। মুভির শুরুতেই লন্ডনে আমরা সার্নাল নামের একজন লোককে দেখতে পাই, যে একজন দানবকে দেখে নিজের ভয়েস রেকর্ড করছিল, আমি আর বাঁচতে পারবো না, কারণ সে আমাকে মারার জন্য চলে এসেছে। এইটা দেখে সার্নাল সেখান থেকে পালাতে শুরু করে দেয়। সে নিজের গাড়িতে বসে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু সেই রাক্ষসটা তাকে তার গাড়ির পেছন অব্দি ফলো করছিল। তারপরে তার গাড়ির উপরে সেই দানবটা হামলা করে দেয়, যার কারণে তার গাড়িটা একটা জায়গায় ধাক্কা লেগে যায়, আর ভয়ে সেখান থেকে সে দৌড়ে দৌড়ে একটা পুকুরে ঝাঁপ দিয়ে সেখানেই মরে যায়। পরের দিন সকালে সেখানে পুলিশ চলে আসে আর সবকিছু পরীক্ষা নিরীক্ষা করতে থাকে যেখানে হয়েছিলটা কি। অন্যদিকে আমরা নিকিতাকে দেখতে পাই, যে মুম্বাইতে ছিল আর আজকে তার একটা বুক পাবলিশ হওয়ার কথা ছিল, আর তারা একটা অন্ধবিশ্বাস দূর করার কমিউনিটিতে কাজ করত, যেটা শুরু করেছিল তার ভাই, আর নিকিতার ভাই সানালি ছিল। নিকিতা তখন বলে, আমরা আইআরসি নামের একটা কমিউনিটি চালাই, যারা অন্ধবিশ্বাস ছড়ায় তাদেরকে আমরা শাস্তি দিই। তারপরে যখন নিকিতা নিজের রুমে আসে তখন তার কাছে তার বন্ধু টিনার ফোন আসে, আর সে বলতে থাকে তার ভাই এখন আর এই দুনিয়াতে নেই। এটা জানার পরে তো নিকিতার পুরো অবস্থাই খারাপ হয়ে যায়। তারপরে সে সোজা লন্ডনে পৌঁছে যায়। তারপরে সে নিজের ভাইয়ের লাশ দেখে খুব কান্নাকাটি করতে থাকে, আর সেখানে তাকে সামলানোর জন্য জলি নামক একজন ছেলে আসে। আসলে জলি প্রথমে নিকিতার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তারপরে বাইরে এসে জলি নিজের ফলোয়ার্সদেরকে সানালের মৃত্যুর ব্যাপারে জানায়, কারণ জলি একটা ইনফ্লুয়েন্সার ছিল। তারপরে নিকিতা এসে বলে, আমাকে সেখানে নিয়ে চলো যেখানে আমার ভাইয়ের মৃত্যু হয়েছিল। জলি তারপরে তাকে নদীর কাছে নিয়ে যায়। তখন নিকিতা ইমাজিন করতে থাকে তার ভাই কিভাবে সেখানে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। তারপরে ওখান থেকে নিকিতা সোজা নিজের ভাইয়ের অফিসে চলে আসে, যেখানে আইআরসি সব মেম্বাররা ওখানে বসেছিল। তারপরে নিকিতা বলে যে ভাইয়ের মৃত্যু তো কোনো আত্মহত্যা মনে হচ্ছে না, আমার মনে হয় এখানে কোনো একটা গড়বড় রয়েছে। তারপরে নিকিতা জিজ্ঞাসা করে যে আমার ভাই কি কেসের ওপরে কাজ করছিল। তারপরে টিনা তাকে বলে, আমার দেব নামের একজন লোকের ওপরে, যে কিনা একটা অনেক বড় ফাউন্ডেশন চালায়, আর তার অনেক হাজারো হাজারো ভক্ত রয়েছে। তার সঙ্গে সঙ্গে টিনা এটাও বলতে থাকে যে সানাল নিজের একটা ইনফর্মারকেও তার ইনস্টিটিউটে পাঠিয়েছিল, কিন্তু আমরা জানি না সেই ইনফর্মারটা আসলে কে ছিল। এরপরে নিকিতা সানালের ডেস্কের মধ্যে দেখতে পায়, সে কিছু পেন্টিং দেখতে পায় যেগুলো তার ভাই বানিয়েছিল, আর সে চিন্তা ভাবনা করতে থাকে তার ভাই এরকম ভয়ানক ছবি কেন বানাবে। হয়তো তার ভাইয়ের মৃত্যুর সঙ্গে এই ছবিগুলোর কোনো একটা কানেকশন রয়েছে। তারপরে আমরা অমরদেবকে দেখতে পাই, যে নিজের ভক্তদেরকে অনেক প্রবচন দিচ্ছিল। এখানে সানালের একটা বন্ধু নিকিতাকে একটা ফোন দেয়, আর তখন সে বলতে থাকে হয়তো সানাল এখানে কিছু রেকর্ডিং করে রেখে দিয়ে গিয়েছে। তারা যখন সেটা শুনছিল তখন সেখানে সানাল বলেছে যে আমার দেব আমাকে 3 দিন দিয়েছে, আমি তার ওয়ার্নিং এ একদমই খেয়াল করিনি, কিন্তু এখন আমি জানি না আমার সাথে ঠিক কি হচ্ছে। আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মৃত্যুর মুখের কাছে যেতে চলেছি। এইসব কিছু দেখার পরে নিকিতা বলতে থাকে আমার ভাইয়ের মৃত্যুর পেছনে মনে হয় ওই অমরদেবই রয়েছে, কারণ ভাই তাকে এক্সপোজ করার জন্য উঠে পড়ে লেগেছিল, আর হয়তো তার লোকেরাই তাকে মেরে ফেলেছে। আর সে বলতে থাকে আমি সেখানে থাকা সেই মিস্ট্রিটাকে সলভ করতে চাই, কিন্তু সেখানকার তার সাথীগুলো বলে এই মিস্ট্রি সলভ করে খুব একটা ফায়দা হবে না আমাদের, সানাল তো এখন চলে গিয়েছে। কিন্তু নিকিতা তো নিজের ভাইয়ের কাতিলকে খুঁজতে চাইছিল, যেখানে জলি বলেছিল তার সঙ্গ দেবে। তারপরে সেখান থেকে সোজা নিকিতা পুলিশ স্টেশনে চলে আসে, আর সানালের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, যেখানে অফিসার তাকে বলতে থাকে সেটা তো আত্মহত্যারই মামলা ছিল, ওখানে আমরা কোনো প্রমাণই এমন পাইনি যেখানে আমরা সেটাকে মার্ডার বলবো। এটা শোনার পরে নিকিতা সেখান থেকে চলে যায়, আর শুরু থেকে সানালের রেকর্ডিংটাকে শুনতে থাকে, যেখানে সানাল বলছিল আজকে আমাকে অমরদেব চুনতি দিয়েছে যে আমি 3 দিনের মধ্যে মরে যাব, কিন্তু আজ প্রথম দিন, আজ আমার কিছুই মনে হচ্ছে না, আর আমি ওই অমরদেবকে এক্সপোজ করেই ছাড়বো। তারপরে আমরা সানালের দ্বিতীয় দিনের ভয়েস শুনতে পাই, যেখানে সানাল বলে যে আজকে দ্বিতীয় দিন, আমার সাথে কিছু আজব আজব জিনিসপত্র হচ্ছে, যেন আমার আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, আর আমার ভীষণ ভয় লাগছিল। এটা শোনার পরে নিকিতাও খুব ভয় পেয়ে যায় যে ওই আমার দেব এমন কি করলো। তারপরে সে সেখান থেকে সোজা সানালের বাড়িতে চলে যায়, এবং গিয়ে সে তার ভাইয়ের ল্যাপটপ চেক করতে থাকে যদি সেখান থেকে কিছু ক্লু পাওয়া যায়। অন্যদিকে জলি দেওয়ালের মধ্যে একটা রাক্ষসের ছবি দেখতে পায়, আর সে খুব ভয় পেয়ে যায় যে তার ভাই এই ছবিগুলো কেন বানাতো। তারপরে যখন নিকিতা এগুলো দেখে তখন সে বুঝতে পারে হয়তো ভাই এরকমই কিছু একটা ক্রিচার দেখতে পাচ্ছিল। তারপরে সে জলিকে বলে যে সানাল ভাইয়ার ল্যাপটপ
ব্রেকআপের মধ্যে একটা প্রিয়া নামক মেয়ের মেল আসে, যে তাকে একটা কোরিয়ার রিসিভ করার জন্য বলছিল। তারপর তাকে তখন জলি বলে যে তাহলে আমরা কালকে মর্নিং এ গিয়ে ওই কোরিয়ারটাকে রিসিভ করে আনবো। তারপরে তাকে নিকিতা বলে আমাকে একটা হোটেলে ছেড়ে দিয়ে আসো, আমি আমার ভাইয়ের বাড়িতে থাকতে পারবো না, ওখানে থাকলে আমার তাকে খুব মনে পড়বে। আর সেই কারণে নিকিতা সেদিন রাতে হোটেলেই থেকে যায়। নিকিতা যখন রুমের মধ্যে বসেছিল সে আবারও তার ভাইয়ের রেকর্ডিং শুনছিল যে সে কি বলে গিয়েছে শেষ অব্দি। তখন তার ভাই তাকে বলেছিল যে আমার একজন ইনফর্মার রয়েছে যার সাথে আমার কোনো কানেকশন হয়নি, হয়তো সে ধরা পড়ে গিয়েছে। তারপরে ডে 3 এর রেকর্ডিং শুনতে পায় যেখানে সানাল বলছিল যে কেউ আমাকে মারতে চাইছে, আর সে ভয়ে দৌড়াতে শুরু করে দেয়, যেখানে আমরা মুভির প্রথমে সিন দেখেছিলাম সেইটা। তারপরে নিকিতা অমরদেবের ব্যাপারে জানা শুরু করে আর তার ব্যাপারে সার্চ করতে থাকে। তারপরের দিন জলিকে নিয়ে সোজা অমরদেবের ফাউন্ডেশনে চলে যায়, যেখানে সে দেখতে পায় অমরদেবের সামনে হুইল চেয়ারে একটা লোক এসে বসে রয়েছে, যে বলতে থাকে আমি চলাফেরা করতে পারি না। অমরদেব তখন তাকে তার পাস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অমরদেব তাকে জিজ্ঞাসা করে তুমি কাকে ধোকা দিয়েছিলে? তখন ছেলেটা বলে আমি অনেক জোরে গাড়ি চালাচ্ছিলাম, আর যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেই অ্যাক্সিডেন্টে একটা মেয়ে মারা গিয়েছিল, আর তখন অমরদেব বলে ওই মেয়েটাই তোমার পাটাকে ধরে রেখে দিয়েছে। আর এইসব বলার পরে সে এমন ভাবে ভঙ্গি করে আর দেখায় যেন সে সেই মেয়েটাকে মুক্ত করে দিয়েছে, আর তার পা একদমই ঠিক হয়ে যায় হঠাৎ করে। এইটা দেখার পরে তো নিকিতা খুবই অবাক হয়ে যায়। তারপরে সে সেখান থেকে চলে যাচ্ছিল, যেটা অমরদেবও দেখতে পেয়ে যায়। বাইরে এসে নিকিতা তখন জলিকে বলে আমার মনে হয় সেই ছেলেটা অ্যাক্টিং করছিল, কারণ এমন কোনো মেডিকেল হতেই পারে না যে কিনা একজন ডিসেবলিং মানুষকে ঠিক করে দিতে পারবে। কিন্তু জলি তখন বলতে থাকে অমরদেব সত্যি কিন্তু মিরাকল ম্যান রয়েছে। তারপরে ফাউন্ডেশনের একটা লোক এসে নিকিতাকে বলতে থাকে আপনাকে অমরদেব ডেকে পাঠিয়েছে। এরা যখন অমরদেবের কাছে আসে তখন অমরদেব এদের দুজনের নাম ধরে ডাকে। তারপরে নিকিতা তাকে জিজ্ঞাসা করে নেয় আপনি ওই ছেলেটাকে দিয়ে শুধুমাত্র অ্যাক্টিং করিয়েছিলেন তাই না? তারপরে অমরদেব হাসতে শুরু করে দেয়, সে বলে আমি যেটা করি সেটাই সত্যি। নিকিতা তখন এখানে মানতে রাজি হয় না। তখন অমরদেব বলে আমি সবকিছু অনেক আগেই জানতে পেরে যাই, আর আমার কাছে কিছু শক্তিও রয়েছে। তখন নিকিতা বলে এই কারণেই তো আপনি আমার ভাইকে মেরে ফেলেছেন, আর সেই কারণেই আপনি আমার ভাইকে বলে দিয়েছিলেন 3 দিন আগে সে মারা যাবে, আর এইভাবেই আপনাকে এক্সপোজ করা থেকে আটকেছিলেন। আমি আপনাকে এক্সপোজ করব, যে কাজটা আমার ভাই করতে পারেনি সেই কাজটা আমি করে দেখাবো। যেটা শোনার পরে অমরদেব বলতে থাকে এখন তোমার ভাইয়ের মতনও তোমার কাছে 3 দিনই রয়েছে শুধুমাত্র, যা করার তাই তুমি করে নিতে পারো। আর এটা বলার পরে তাকে সে রেগে গিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাইরে এসে জলি তখন নিকিতাকে বলে যে আমার দেব কিন্তু অনেক পাওয়ারফুল একটা লোক, কিন্তু নিকিতা তো ডিসাইড করে নিয়েছিল যে সে কি করবে। তারপরে নিকিতা সবার আগে সানালের জন্য যে কোরিয়ারটা এসেছিল সেইটাকে নেয়, আর সেটাকে খুলে দেখে সেখানে একটা বই রয়েছে, আর এরকম ধরনের পেন্টিং সানালও বানিয়েছিল, তার মানে এই সব কটাই কানেক্টেড রয়েছে। পিয়ার অ্যাড্রেস বার করে নিকিতা সেখানেই যাইতে শুরু করে দেয়, কারণ নিকিতার মান্যতা ছিল যে প্রিয়াই হয়তো সানালের ইনফরমার ছিল। তারা যখন সেখানে পৌঁছায় সেখানে গিয়ে জলি সেই লোকেশন দেখে সেখানে ভিডিও বানাতে শুরু করে দেয়। তারপরে নিকিতা তাকে বকা দিতে শুরু করে। তারপরে এরা দুজন ঘরের ভেতরে যায়, সেখানে আর কেউই ছিল না, কিন্তু হঠাৎ করেই সেখানে একটা আজব স্মেল আসছিল। তারপরে নিকিতা গার্ডেনে পিয়াকে দেখতে পায় যে একটা কুকুরকে মেরে তাকে সেখানে কবর দিচ্ছিল, আর সে পাগলের মতন করছিল। আর যখনই নিকিতা তার সাথে কথা বলতে আসছিল তখনই প্রিয়া কাউকে একটা দেখে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, আর তারপরে একটা জায়গায় থেমে গিয়ে সে নিজেকেই মেরে ফেলে। এটা দেখার পরে তো জলি নিকিতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ যদি তাদেরকে কেউ এখানে দেখে নেয় তাহলে তারা দুজনেই বিপদে পড়ে যেতে পারে। ওখান থেকে ফেরার পরে জলি তখন নিকিতাকে বলে আমাদের কোনো ছানবিন করা উচিত নয়, কারণ সব লোকেরা মরে যাচ্ছে, আর হয়তো আমরাও মরে যাব। নিকিতা ওর কোনো কথাই শোনে না, যার কারণে জলি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নিকিতা রুমে বসে বসে ওই ছবিগুলোকেই দেখে যাচ্ছিল, প্রিয়ার পাঠানো সেই ছবিগুলোকেই সে দেখছিল। আর তখনই সে একটা মেমোরি কার্ড পায়, যেখানে প্রিয়া সানালের জন্য ফাউন্ডেশনের পুরো ভিডিও বানিয়েছিল, আর সেখানে অমরদেব নিজের শক্তি দিয়ে কিভাবে একটা মানুষকে বশের মধ্যে করে নিত সেই সবকিছুই দেখানো হয়েছে। আর প্রিয়া ভিডিওর মধ্যে বলছিল জানি না অমরদেব এগুলো কিভাবে করতে পারে। তারপরে প্রিয়া একদিন সিক্রেট রুমে গিয়ে এই বইটাকে চুরি করে নেয়, আর একটা লিকুইডও সে নিজের কাছে রেখে দেয়, আর এটা কোন লিকুইড সেটা নিকিতাও জানতে চাইছিল। তারপরে নিকিতা দ্বিতীয়বার প্রিয়ার বাড়িতে যাওয়ার প্ল্যান করে, যাতে করে সে আরো কিছু জিনিস খুঁজে পেতে পারে। সে জলিকেও ভয়েস মেসেজ করে বলে দেয়, যদিও বা জলি তার সঙ্গে আজকে আসেনি। তারপরে প্রিয়ার ঘরে পৌঁছে নিকিতা সব জায়গায় চেক করতে থাকে। তারপরে সে কুকুরটাকে গাড়ার ওই জায়গাটাকে দেখতে পায়, যেখানে সে ওই লিকুইডটা দেখতে পায়। তখনই নিকিতা সামনে একটা রাক্ষসকে দেখতে পায়, যে কিনা তার কাছে এগিয়ে আসছে।
আসছিল। তাকে দেখার পরে নিকিতা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, কিন্তু সেই রাক্ষসটা তার পেছনে হাত ধুয়ে পড়ে গিয়েছিল। এই কারণে নিকিতার অনেক চোট পায় সে, কিন্তু জীবন বাঁচানোর জন্য সে তো প্রাণপণে দৌড়াচ্ছিল। তারপরে সেখানে জলি এসে উপস্থিত হয়, যে কিনা মেসেজটা দেখে নিয়েছিল। তারপরে সে সেখান থেকে নিকিতাকে বাঁচিয়ে নিয়ে যায়। এই সব কিছুর পরে নিকিতা আজকের পুরো রাতটা জলির সঙ্গেই থাকে, কারণ নিকিতা অনেকটাই ভয় পেয়ে গেছিল সেই রাক্ষসটা দিয়ে। তারপরে দিন নিকিতা নিজের সাথীদেরকে সেই লিকুইডটা দেখিয়ে বলে অমরদেব সবাইকে এই লিকুইডের সাহায্যে নিজের বশে করে রাখে, কিন্তু নিকিতা এখানে কোনো প্রুফ করতে পারে না যে এই লিকুইডটাকে কেউ কন্ট্রোল করতে পারে। জলে মেলাতে লিকুইডের কালার চেঞ্জ হওয়ার কথা, কিন্তু তা হয় না। তখন টিনা বলে, তুমি ফালতুতেই এত বেশি টেনশন নিচ্ছ, তুমি ভুলে যাবে সব কিছু আর আগে বাড়ো। তখনই সেখানে একটা পুলিশওয়ালা আসে আর প্রিয়া মার্ডার কেসের ব্যাপারে নিকিতাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। আর তাই জন্যই জলি আর নিকিতাকে সে নিজের সঙ্গে নিয়ে যাবে বলেছিল। আর তারপরে আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে সে তো অন্য জায়গায় নিয়ে চলে আসে। সে পুলিশটি সোজা অমরদেবের ফাউন্ডেশনের মধ্যে দুজনকে নিয়ে চলে আসে, যেটা দেখার পরে নিকিতা ভালোভাবেই বুঝতে পেরে যায় যে এও অমরদেবের সাথে মিলেই রয়েছে। যে কথাতে অমরদেবকে নিকিতা শোনাতে শুরু করে দেয়। তারপরে অমরদেব বলতে থাকে, প্রিয়া আমার বইটাকে চুরি করে নিয়ে চলে গিয়েছিল। তারপরে নিকিতাকে সে সেই বইটা দেখায়, কিন্তু এই বইটা তো নিকিতার ঘরে ছিল। তখন সে বুঝতে পেরে যায় যে অমরদেব তার বাড়ি থেকে এই বইটাকে চুরি করেছে। এইটা দেখার পরে নিকিতা তখন তাকে বলে, আরে তুমি তো চোরও বার হয়ে গেলে। তার সাথে সাথে সে বলতে থাকে, তুমি তো একটা নর্মাল মানুষ ছেলে, লোকদেরকে বোকা বানিয়েই তুমি এত বড় ফাউন্ডেশন দাঁড় করিয়েছো নিশ্চয়ই। তখন আমার দেব তাকে বলে, এভাবেই যদি তুমি তোমার অহংকারের মধ্যে ডুবে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তোমার নিশ্চয়ই শেষ হয়ে যাবে। আর তারপরে অমরদেব বইয়ের মধ্যে ওই ফটোটা দেখে তখন তাকে বলে, এমনই একটা রাক্ষস তোমাকে মারতে আসবে। যেটা দেখার পরে নিকিতা খুবই অবাক হয়ে যায়, কারণ কি এই রাক্ষসটাই তো তার পিছু নিয়েছিল আগের দিন রাতে। সেখান থেকে চলে যাওয়ার পরে নিকিতা সবার আগে নিজের রুমটাকে চেক করে। অমরদেবের লোক বইয়ের সাথে সাথে আর কি নিয়ে গেছে তাদের এখান থেকে, কিন্তু সেখান থেকে আর কিছু চুরি হয়নি। তারপরে নিকিতা টিনাকে কিছু নাম্বার পাঠায়, যেটা সে পিয়ার বাড়িতে দেখেছিল। হয়তো এটা কোনো ক্লু হতে পারে, তুমি তাহলে ওটাকে প্লিজ ডিকোড করে দাও। তারপরে টিনা তাকে জানায়, তুমি যে নাম্বারটা পাঠিয়েছিলে সেটা একটা খন্ডর বিল্ডিং এর অ্যাড্রেস ছিল। তারপরে নিকিতা সেই অ্যাড্রেসটা নিয়ে রাত্রেবেলা সেখানে পৌঁছে যায়। সেই খান্ডারে পৌঁছানোর পরে নিকিতা হঠাৎ করে অনেকগুলো আত্মা এবং লাশ দেখতে পায়, আর ওই রাক্ষসটা সেই লাশগুলোকে কপ কপ করে খাচ্ছিল। এটা দেখার পরে নিকিতা তখন সেখান থেকে পালাতে শুরু করে দেয়, আর এই দানবটা তার পেছনে পড়ে গিয়েছিল, এমনকি তার উপরে হামলাও করেছিল সে, এমনকি রাক্ষস তাকে মেরে জখমি করে দেয়। তারপরে সেখানে জলি চলে আসে। ঠিক সময় জলি এসে নিকিতাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে অমরদেবের ফাউন্ডেশনে নিয়ে চলে আসে, আর অমরদেবের সামনে হাত জোর করে বলে নিকিতার উপর থেকে 3 দিনের ওই শ্রাপটাকে তুলে নিন। যে কথাতে অমরদেব বলে যে এখন আমি কিচ্ছু করতে পারবো না, আর যদি তাকে বাঁচতেই হয় তাহলে নিকিতাকে একটা বলি দিয়ে বাঁচতে হবে, না তো ওই রাক্ষসটা পেছন ছাড়বে না। ওই সময় নিকিতার হোশ চলে আসে আর সে অমরদেবকে মারার চেষ্টা করে। আর তখনই অমরদেব বলে, তুমি আমাকে যদি মেরেও দাও তাহলেও কি হবে, আমাকে আরো লোকেরা পুজো করতে শুরু করবে, আমাকে তো মহান বানিয়ে রেখে দেবে তারা। যেটা শোনার পরে নিকিতা সোজা বাইরে চলে আসে, কারণ কি তার জলির সাথেও খুব ঝামেলা হয়ে যায়, কারণ সে সেই অমরদেবের কাছে মাথা নত করেছে আর ক্ষমা চাইতে বলেছে নিকিতাকে। তারপরে যখন নিকিতা নিজের রুমে আসে তখন তার নিজের মাথাটা আপনা আপনি খারাপ হতে শুরু করে দেয়। তারপরে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে ওর ব্যাগের মধ্যে একটা জলের ফোঁটা পড়ে, আর তখনই সেই ব্যাগের কালারটা চেঞ্জ হয়ে যায়। তার মানে ওই ব্যাগের মধ্যেই হয়তো কিছু রয়েছে। এদিকে মন খারাপ করে জলি নিজের শুট করা ভিডিওস গুলো দেখতে পায়। তখন সে দেখতে পায় তারা যখন প্রিয়ার কাছে যাচ্ছিল সেই সময় একটি লোক তাদের উপরে নজর রাখছিল। তখন সে বুঝতে পেরে যায় যে অমরদেবের লোকেরাই হয়তো এই কাজগুলো করার ছিল। তারপরে আমরা অমরদেবকে দেখতে পাই অনেকগুলো লোকের মধ্যে। তখন সেখানে জলি আর টিনা আধমরা অবস্থায় নিকিতাকে নিয়ে চলে আসে সেখানে, আর তার সামনে হাত জোড়ো করে যে প্লিজ একে বাঁচিয়ে নিন। তখন লোকদেরকে দেখানোর জন্য অমরদেব নিকিতাকে ঠিক করার চেষ্টা করে। যখনই সে নিকিতার উপরে কোনো একটা কেমিক্যাল ডালতে যাচ্ছিল তখনই নিকিতা তাকে আটকে দেয় আর বলতে থাকে, আমি প্রথম থেকেই তোর বশের বাইরে চলে এসেছি। তারপরে সে বলতে থাকে, তুই এমন একটা লিকুইড তৈরি করে রেখে দিয়েছিস যেটা দিয়ে তুই লোকেদেরকে নিজের বশের মধ্যে করে নিস, আর যেই মানুষগুলো তোর বিরুদ্ধে যায় তাদেরকে তুই শয়তানের ছবি দেখাতে শুরু করিস, আর তাদেরকে বিশ্বাস করিয়ে দিস যে সেই শয়তানটা তাদেরকে মারতে আসছে, কিন্তু আদেও সেটা নয়, আসলে সেই মানুষটা সেটা ইম্যাজিন করে আর নিজের জীবন সে নিজেই নিয়ে নেয়, যেমন কি সানাল আর পিয়ার সঙ্গে হয়েছে। আর তুই আমার ব্যাগের মধ্যে ওই লিকুইডটা ফেলে দিয়েছিলি, যখনই আমি আমার ব্যাগটাকে ছুতাম তখনই নাক আর মুখের মধ্যে কোনো না কোনো ভাবে পৌঁছে যেত সেটা, আর আমি তোর বশের মধ্যে চলে আসতে থাকি আস্তে আস্তে। আর যে লিকুইডটা প্রিয়া পেয়েছিল সেটাই এই বিষের
অ্যান্টিডোট ছিল, যেটা আমি তো বুঝতে পারিনি, কিন্তু পরে জলি এটা বুঝতে পেরে যায় আর সেই কারণে সে আমাকে বাঁচিয়ে নেয়। তখন সে বলতে থাকে, তো কি হয়েছে, তুই তো আমার কিছু ছিঁড়তেও পারবি না, কারণ অলরেডি আমি তোর ভাই এবং প্রিয়াকে মেরে ফেলেছি, তাদের কাছে সব প্রুফ ছিল, তোর কাছে কিচ্ছু নেই, আমাকে সব লোকেরা পুজো করে, তুই কিভাবে প্রুফ করবি যে আমার কাছে কোনো শক্তি নেই। তখন নিকিতা বলতে থাকে, জলি তোর বায়ো ল্যাবটা খুঁজে বার করে নিয়েছে, যেখানে কেমিক্যালটা তৈরি করিস তুই, আর এই সব কথা যেগুলো তুই এখন বললি সেগুলো সব সোশ্যাল মিডিয়াতে লাইভ টেলিকাস্ট হয়ে গিয়েছে, কারণ এগুলোর রেকর্ডিং জলি নিজের স্মার্ট গ্লাসেস দিয়ে করছিল, যেটা দেখার পরে বাইরের সব লোকেরা ভড়কে ওঠে তার উপরে। তখন অমরদেবের পুরো হোঁশ উড়ে যায়। তারপরে ওখানে অমরদেবকে এসে পাবলিকেরা খুব মারতে থাকে। তারপর নিকিতা আর জলি সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, আর এর সাথে সাথে তাদেরকে সে এক্সপোজ করে দিয়েছিল, আর এখানেই তার ভাইয়ের বদলাও সে নিয়ে নিয়েছে। এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।